ভোরের দিকে ওরুর ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে উঠে এলোমেলো কাপড় ঠিক করে পরার সময় নিজের অজান্তে পেটে এক হাত চলে গেল। ওরু পেটে হাত বুলিয়ে নিজের অনাগত সন্তানকে ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছিস বাবু? তুই তাড়াতাড়ি মায়ের কাছে চলে আয়, তোর মা যে বড্ড একারে। রথি ওরুর কাঁধে হাত রেখে বলল, কে বলল তুমি একা? আমি কি তোমার কেউ না? ওরু মুচকে হেসে কথা ঘুরিয়ে বলল, তুমি ঘুম থেকে উঠে গেছো? চলো আশেপাশে কোথাও হেঁটে আসি। চলো। ভোরের হিম বাতাসে নদীর পাড় ঘেঁষে ওরু রথি পাশাপাশি হাঁটছে। দুপাশে সারি সারি কাশফুল মৃদু বাতাসে দুলছে। রথি একগুচ্ছ কাশফুল তুলে এনে ওরুর হাতে দিল। ওরু বিনিময়ে মিষ্টি করে একটু হাসলো। তারপর কাশফুল হাতে নিয়ে এগোতে লাগলো সামনের দিক। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর রথি বলল, চলো ভাবি, এখন বাড়ি যাই। আর একটু থাকি না, ভালো লাগছে খুব। না ভাবি, আবার কাল আসবো। আম্মা ঘুম থেকে উঠে আমাদের না দেখলে বকবে। ওরু মন খারাপ করে বলল, চলো। ওরু রথি বাড়ি আসতেই ফুলমতি চিল্লাফাল্লা শুরু করে দিল। ওরুকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, ওই শ্যামরি, তোর মায় বাপে আদব কায়দা শিখায় নাই? কোন বাড়ির বউ গো দেখছালো যে বিয়ানবেলা ড্যাং ড্যাং কইরা ঘুরবার যায়? পেটে যে একখান বাজায়া ঘুরতাছোস, যদি সকালের বাতাসে তোর পেটের খান নষ্ট হয়ে যায়, তার দায় কেরা নিব? হুন, তোরে আজ সাপ সাপ কইয়া দিলাম, বেশি ফালাফালি করবি না। আর ওই রথি, ওই ঘরে কাম কাজ থুইয়া তুই গায়ে বাতাস লাগাইয়া ঘুরতাছোস কে? যা কাম কর। রথি ওরু মাথা নিচু করে চলে গেল। ফুলমতি সারা সকাল এই নিয়ে বক বক করলো। দেখতে দেখতে কেটে গেল 3টে মাস। এখন ওরু 5 মাসের প্রেগনেন্ট। পেটও বড় হয়েছে। এই 3 মাসে উঠতে বসতে ফুলমতি কটু কথা শোনায় ওরুকে, যা তা বলে, অপমান করে। পুরোটার সময় ওরু দাঁতে ঠোঁট কামড়ে সহ্য করে। কারণ একবার রাগের বশে শাশুড়িকে 2টো কথা শুনিয়ে দিয়েছিল ওরু। বিনিময়ে সেদিন রায়হান হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে উত্তম মাধ্যম মায়ের দিয়েছে ওরুকে। চিকন লাঠি দিয়ে এলোথেলো মারতে মারতে হাত, পিঠ, গলা, বুক লাল করে ফেলেছিল। শক্ত করে গলা চেপে ধরেছিল। খুব খারাপ ভাষায় গালাগালি দিয়েছিল। সেদিন রথি না থামালে হয়তো মরে যেত ওরু। মায়ের খেয়ে পুরো 2টো দিন ব্যথায় ছটফট করেছে ওরু। মায়ের খাওয়ার পর থেকে এখন আর ভয়ে কাউকে কিছু বলে না ওরু। রোবটের মতো চুপচাপ থাকে। মাঝে মাঝে রাকিব পিছন থেকে ঝাপটে ধরলে, বুকে হাত দিলে কোনো প্রতিবাদ করে না ওরু, শুধু নীরবে চোখের জল ফেলে। আর রায়হান তো এক কাঠি উপরে, প্রতি রাতে জোর করে ওরুর সাথে মেলামেশা করে। ওরু বাধা দিলেও শোনে না। এখন রায়হানের স্পর্শে ভালোবাসা খুঁজে পায় না ওরু, শুধু চাহিদা খুঁজে পায়। রায়হান খুব বাজেভাবে ওরুর শরীরে হাত দেয়। আগে রায়হানের স্পর্শে শরীরে কাঁপন ধরে যেত, আর এখন গা ঘিন ঘিন করে। তবুও মুখ বুজে পড়ে থাকে। বাড়ির সমস্ত কাজ একা হাতে করে। সারাদিনের ক্লান্ত শরীর যখন বিছানায় এলিয়ে দেয়, ঘুমে চোখ বুজে আসে, ইচ্ছে করে না রায়হানের মনোরঞ্জন করতে, কিন্তু বাধ্য হয়ে করতে হয়। ফুলমতি এখন রতিকেও কোনো কাজ করতে দেয় না, ওরুর সাথে মিশতে দেয় না। সব সময় চোখে চোখে রাখে মেয়েকে। বলে, ওই স্যাঁচরা ছেমরির সঙ্গে থাকলে তুইও খারাপ হয়ে যাইবি, মাখামাখি কম কর। একদিন দুপুরে রায়হান খেতে বসে ওরুকে বলল, ভাবছি একটা ব্যবসা করব, কি বলো ওরু? যা ভালো বুঝো। ব্যবসা তো আর এমনি এমনি করা যাবে না, তার জন্য অনেক টাকার প্রয়োজন। বিয়ের সময় তো তোমার বাবা কোনো যৌতুক দিল না, আজ তোমার বাবাকে ফোন করে 1 লক্ষ টাকা চাইবে। ওরুর মুখটা মলিন হয়ে গেল। থমথমে গলায় বলল, আমি পারবো না। রায়হান চিবিয়ে চিবিয়ে বলল, পারবে না মানে কি? যদি আমার সংসার করার ইচ্ছা থাকে তাহলে টাকা আনবে, আর না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার মতো চরিত্রহীনাকে বাড়ি থেকে বের করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। এতদিন তো ঘাড়ে বসে বসে সবার হাড্ডি মাংস চিবিয়ে খেলে, এখন নিজের রাস্তা মাপো। ফুলমতি পান চিবুতে চিবুতে বলল, তোর শ্বশুরে আক্কেল দেখা মরি। কেমন বেড়া,
মায়ার কোনো খোঁজ খবর নেয় না, শরীরে কোনো মায়া দয়ার বালাই নাইকা। আর যদি তোর বউয়ের জায়গা আমার রতি থাকতো, তাহলে আমরা কি মায়াডারে ফালাইতে পারতাম? কোনো দিনও না। অবশ্য আমার মায়াটা অনেক ভালা, আর ভালা হইবই না কে? কোনো অজাত কুজাতের রক্ত তো আমার মায়ের শরীরে বইতাছে না। পুরোটা সময় ওরও ভাত নাড়াচাড়া করলো। রায়হানের কথা আর শাশুড়ি খোঁচা মারা কথা শুনে ভাত আর গলা দিয়ে নামলো না। তাছাড়া ওর ইদানিং সময়ে অসময়ে খিদে লাগে, কিন্তু শাশুড়ির কটু কথা শুনে লজ্জায় পেট পুড়ে খেতে পারে না। সেদিন তো মুখের উপর বলেই ফেললো, এলো বউ, পেটে কি রাক্ষস নিয়ে ঘুরতাছো নাকি? এত খাই খাই করো কে? পোয়াতি অবস্থায় রাক্ষসের মতো খাইলে পেটের বাচ্চা বড় হইয়া যাইব, তখন আর নর্মালে বাইর হইব না। তুমি তো দেখি কোনো কিছু বাঁচো না, এক চাপা খাও। শোনো, ডাব, লাউ, শোল মাছ, বাইম মাছ, ডিম, কলা এগুলান খাইবা না। শাশুড়ির কথা শুনে ওরু মনে মনে হাসে। হায়রে, না বুঝে পুষ্টিকর খাবারই তাকে খেতে বারণ করছে। ওরু শিওর বাচ্চাটা নিশ্চিত অপুষ্টিতে ভুগবে। রাতে ঘরে এসে সিগারেট ধরালো রায়হান। ওরুর প্রথম প্রথম খুব বমি আসতো সিগারেটের গন্ধে, কিন্তু এখন সয়ে গেছে। তাছাড়া রায়হানের নিত্যদিনের অভ্যাস সিগারেট খেয়ে নিজের ঠোঁট দিয়ে ওরুর ঠোঁট চেপে ধরে, তারপর সময় নিয়ে আস্তে আস্তে চুষতে থাকে ওরুর ঠোঁট। ওরু বাধা দিলেও শুনে না। আজও তার ব্যতিক্রম হলো না। ওরু দুধের গ্লাস হাতে নিয়ে ঘরে আসতেই ওরুকে বিছানার সাথে চেপে ধরল রায়হান। তারপর ওরুর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ওরু কিছুক্ষণ ছটফট করতে করতে এক সময় থেমে গেল। দু চোখ বেয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। মিনিট পাঁচেক পর ওরুকে ছেড়ে দিতেই ওরু শক্ত গলায় বলল, তোমার কি আমাকে মানুষ বলে মনে হয় না? সব সময় জোরাজুরি করো কেন? জোরাজুরি না করলে তো ধরা দাও না। আমারও তো চাওয়া পাওয়া আছে, আর তোমার ঢং দেখি বাসি না। বিয়ের আগে তো সারাক্ষণ একটু আদর পাওয়ার জন্য আমার গা ঘেঁষতে, আর এখন দূর দূর করো কেন? নাকি এখন আর ফিলিংস হয় না? ভালো লাগে না আমাকে? ভুলে যেও না রায়হান, এখন আর আমি একা না। তোমার জোরাজুরির জন্য যদি আমার বাচ্চার কিছু হয় না, তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। বাজে কথা রাখো। তুমি আমার কাছে নিজেকে সঁপে না দিলে কিন্তু আমি অন্য জায়গায় যেতে বাধ্য হব। রায়হান, এসব কি বলছো তুমি? একটু কি ধৈর্য ধরতে পারবে না? রায়হান ওরুর বুকে আলতো করে কামড় দিয়ে বলল, না, পারবো না। ঘরে তোমার মতো সুন্দরী বউ থাকলে কোনো পুরুষই নিজেকে সামলে রাখতে পারবে না। রায়হান, আমি লুকিয়ে লুকিয়ে প্রতিদিন তোমার ঘরে আসতে পারবো না। লোকে দেখলে খারাপ ভাববে। রায়হান ওরুর গলায় ছোট ছোট চুমু খেয়ে বলল, না এলে আমিও কাল থেকে অন্য মেয়েদের কাছে যাব। ওরু কাঁদতে কাঁদতে বলে, তোমার যা খুশি করো, যেখানে খুশি যাও। প্রতিদিন এসব আমার ভালো লাগে না। রায়হান ওরুর চুলে ঘ্রাণ শুকতে শুকতে বলল, তাহলে কি ভালো লাগে তোমার? আমি জানি না। তুমি যদি আমাকে খুশি না করো, তাহলে আমিও বাধ্য হব দ্বিতীয় বিয়ে করতে। বলে ওরুর শাড়ির কুচি এক টানে খুলে ফেলল। ওরু আর কথা বাড়ালো না, বাধাও দিল না। দাঁত মুখ চেপে নিজেকে সঁপে দিল মানুষরূপী জানোয়ারের হাতে। আজ 2 বছর প্রতীক রাজশাহী থেকে ঢাকা ফিরছে। এতদিন পড়ালেখার চাপে ঢাকা একদম যাওয়া হয়নি। গেলেও দূরাত থেকে আবারও ছুটতে হয়েছে রাজশাহী। এবার বেশ কিছুদিনের ছুটিতে যাচ্ছে। মূলত আজ অরুদের বাসায় যাবে। অরু প্রতীকের মামাতো বোন। যেদিন থেকে প্রেম ভালোবাসা বুঝতে শিখেছে, সেদিন থেকে অরুকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে প্রতীক। কখনো মনের ঘরে জমিয়ে রাখা সুপ্ত ভালোবাসার কথা মুখ ফুটে বলা হয়নি অরুকে। সারাক্ষণ একটা ম্যাচিউর ভাব নিয়ে চলতো অরুর সামনে। অরুও খুব সম্মান করে প্রতীককে। তাছাড়া নানু ছোটবেলায় কথায় কথায় অরু আর প্রতীকের বিয়ে ঠিক করে রেখে গেছে। সেই থেকে মনে প্রাণে নিজের বউ ভাবে অরুকে। কিন্তু প্রতীক বরাবরই চাপা স্বভাবের শান্তশিষ্ট ছেলে। বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। অরুকে নিয়ে নিজের অনুভূতির কথা, ফিলিংসের কথা, ভালো লাগার কথা আজ পর্যন্ত কেউ জানে না, এমনকি অরুও জানে না। প্রতীকের বাবা মাও রাজশাহী থাকার কারণে অরুদের সাথে আগের মতো খুব একটা যোগাযোগ নেই।
মেয়েটা হয়তো এতদিনে অনেক বড় হয়ে গেছে, এবার আর দেরি করবে না। প্রতীক নিজের মনের জমানো আবেগময় কথা সব অরুকে বলবে, বলবে কতটা ভালোবাসে অরুকে, দেখাবে নিজের বুকের বাম পাশে পুড়িয়ে অরুর নাম লেখার চিহ্নটা। প্রতীক কলেজে থাকা অবস্থায় আবেগের বশে একবার লোহার শিক গরম করে বুকে অরুর নাম লিখেছিল। সে পুরা দাগটা আজও স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, অরুকে আমার মনের কথাগুলো বললে ওর রিয়াকশন কেমন হবে? ও কি খুব রাগ করবে, নাকি আমার বুকে মাথা রেখে অনেক অনেক অভিযোগ করবে? কথাগুলো ভাবতেই লাজুক একটা হাসি দিল প্রতীক। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। তবুও রথির কোনো খোঁজ পাওয়া গেল না। রায়হান রাকিব হন্য হন্য করে খুঁজছে, কিন্তু কোথাও নেই। প্রতিদিনের মতো আজও মুখটা ভার করে স্কুলে গিয়েছে রথি, কিন্তু বিকালে সবাই ফিরেছে, রথি ফেরেনি। রায়হান রথির সব বান্ধবীর বাড়ি খোঁজ নিয়েছে, কিন্তু কেউ বলতে পারল না রথি কোথায়। স্কুল ছুটির পর ওকে কেউ কোথাও দেখেনি। ফুলমতি হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদছে আর পাগলে পড়লে বকছে। গ্রামের মহিলারা ফুলমতিকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছে। ওরও ঘরের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে। আজ কিছু মাস যাবৎ মেয়েটার সাথে শাশুড়ির ভয় খুব একটা কথা হয় না, শুধু চোখাচোখি হলে দুজনে নিঃশব্দে লাজুক হাসি দিত। এ বাড়িতে আসার পর থেকে একমাত্র রথি অরুকে সঙ্গ দিয়েছিল। সারাক্ষণ ভাবি ভাবি করে পিছনে পিছনে ঘুরঘুর করত। সে মেয়েটা আজ না বলে কোথায় হারিয়ে গেল ভাবতে অরুর বুকটা কেঁপে উঠল। আজ 17 দিন যাবৎ রথি নিখোঁজ। পাগলের মতো খুঁজেছে রায়হান রাকিব, কিন্তু কোথাও খোঁজ মেলেনি রথির। মেয়েটা হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল তা বুঝে আসে না ফুলমতির। গ্রামে মানুষের মুখে মুখে রটে গেছে তালুকদার বাড়ির সাওয়াল মাইয়া গো, চরিত্রের দোষ আছে। মায়াডা মনে হয় কার সাথে না কার সাথে ভাগছে। লোকে মুখে সমালোচনা নিন্দা শুনে অনেকটা দমে গেছে ফুলমতি, ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। রাকিবও এখন আর অরুকে ডিস্টার্ব করে না, অরুর সাথে খারাপ ব্যবহার করে না, সব সময় অরুর কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলে। হয়তো একমাত্র বোন হারিয়ে যাওয়ার কারণে নিজের কৃতকর্মের জন্য অপরাধ বোধ কাজ করে। রায়হান সারাক্ষণ মনমরা হয়ে এখানে সেখানে চুপচাপ বসে থাকে। মাঝে মাঝে অরুর বুকে মাথা রেখে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। যখন রথির জন্ম হলো তখন রায়হানের বয়স ছিল মাত্র 9 বছর। বৈশাখের বিকালবেলা আকাশে ঝড় সেজেছে। রায়হান সেসবে পাত্তা না দিয়ে স্কুল মাঠে দলবল বেঁধে ফুটবল খেলতে ব্যস্ত। হঠাৎ খবর এলো রায়হানের বোন হয়েছে। কিসের খেলা? রায়হান বল ফেলে দিল ভো দৌড়। হাঁটু পর্যন্ত কাদা মাটি দিয়ে ভরপুর ছিল। পাশের বাড়ি চাচির কথা মতো কল থেকে কোনো মতে হাত পা ধুয়ে কোলে তুলে নিল বোনকে। তারপর এক ধ্যানে তাকিয়ে রইল অবুঝ নিষ্পাপ বোনটির দিকে। কি সুন্দর নরম নরম হাত পা মেলে চোখ পিট পিট করে তাকাচ্ছে। রায়হান বোনের সারা মুখে চুমোয় চুমোয় ভরিয়ে দিল। বোনটার গায়ের রং হয়েছে চাপা, তবুও কি সুন্দর মায়াবী চেহারা। রায়হানের কোলে কিছুক্ষণ গুটিসুটি মেরে শুয়ে থেকে একটু পরে ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিল পিচ্চিটা। রায়হান ভয়ে পেয়ে তাড়াহুড়ো করে চাচির কোলে দিয়ে দিল বোনকে। আর সেই প্রাণপ্রিয় বোনটাই হারিয়ে গেছে। বড় হয়ে রতি কত আবদার করত মায়ের কাছে, কিন্তু ফুলমতি কখনো মেয়ের কথায় পাত্তা দিত না, সব সময় ধমকের উপরে রাখত। কিন্তু রায়হান মায়ের অগোচরে বোনের ছোট ছোট আবদার পূরণ করত, গাল টেনে আদর করে দিত। কথাগুলো ভাবতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলল রায়হান। বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে, কারো মনে শান্তি নেই, কেউ প্রাণ খুলে হাসে না, ঠিক মতো কথা বলে না, খায় না। সবাই আজও রথির ফিরে আসার দিন গোনে। ফুলমতির মাথায় আসে না মেয়েটা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। রথি হারিয়ে যাওয়ার 2 দিন পরে থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছিল রায়হান, কিন্তু পুলিশও কোনো খোঁজ দিতে পারেনি। প্রতি রাতে রথির জন্য প্রার্থনা করে অরু। মেয়েটা অল্প দিনে কেমন আপন করে নিয়েছিল অরুকে, হঠাৎ সমস্ত মায়া ত্যাগ করে হারিয়ে গেল। ভাবলে অরুর বুকটা শূন্য শূন্য লাগে। রংপুর শহর পেরিয়ে উত্তর দিকে ছোট্ট একটি গ্রাম অবস্থিত। গ্রামটির নাম জামশা।
গ্রামটির চারপাশে শুধু ধান ক্ষেত, সারি সারি ধান ক্ষেতের এক পাশে ছোট্ট একটা পুকুর। পুকুরের পাশে বিশাল বটগাছ। বটগাছটি ডালপালা ছড়িয়ে শত শত মানুষকে ছায়া দেওয়ার জন্য এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর। পুকুরে পানা দিয়ে বোঝায় কৃষকরা টানা 6 ঘন্টা একটানা জমিতে কৃষিকাজ করে এই পুকুর পাড়ে বটগাছের নিচে দলবল বেঁধে বসে বিশ্রাম নেয়। তারপর খুলে বসে সুখ দুঃখের গল্পের ঝাঁপি। এই পুকুর থেকে ধানের জমিতে সেচ দেওয়ার জন্য পানি তোলা হয়। 7-8 জন কৃষক প্রতিদিনের ন্যায় আজও একটানা 6 ঘন্টা জমিতে কাজ করে বিশ্রাম নেওয়ার জন্য পুকুর পাড়ে গেল। তারপর পুকুর থেকে সবাই হাত মুখ ধুয়ে গামছা দিয়ে শরীরে ঘাম মুছে বটগাছের নিচে আয়েশ করে বসলো। কৃষকদের মধ্যে প্রধান হালিম দুপুরে খাবার খেয়ে হাত মুখ ধোয়ার জন্য পুকুরে গিয়ে খেয়াল করলো খুদিপানার ঝোপ থেকে বুদবুদ করে একটা প্লাস্টিকের বস্তা ভেসে উঠছে। হালিম কৌতূহলী চোখে এক ধ্যানে বস্তাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বস্তা থেকে পচা দুর্গন্ধ ভেসে আসতেই হালিম নাক ছিটকালো। কেমন বিশ্রী গন্ধে গা গুলিয়ে যাচ্ছে। এই বস্তা থেকে কিসের গন্ধ ভেসে আসছে দেখার জন্য লাঠি দিয়ে বস্তাটা পুকুরের কিনারায় টেনে আনলো। তারপর 2 হাতে বস্তার মুখ ধরে টেনে তুললো পুকুর পাড়ে। পচা গন্ধটা ক্রমশ তীব্র থেকে তীব্র হচ্ছে। হালিম গামছা দিয়ে ভালো করে নাক বেঁধে নিল। এতক্ষণে বিশ্রী গন্ধ সব কৃষকদের নাকে পৌঁছে গেছে। সবাই গন্ধটা অনুসরণ করে পুকুর পাড়ে এসে পৌঁছালো। হালিম বস্তার বাঁধনটা খুলে বস্তার দুপাশ টেনে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে মাটিতে কিছু একটা ঢেলে দিল। বস্তার ভিতর থেকে যা বেরিয়ে এলো দেখে সবাই ভয় পেয়ে এক ঢোক গিলে 2 পা পিছিয়ে গেল। বস্তাটির ভিতরে ছিল একটা পচা গলা লাশ। লাশটা আজ অনেক দিন যাবৎ পানিতে থাকার কারণে শরীরে মাংস খসে খসে পড়ছে। ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। চোখের মণি নেই, ঠোঁট নেই, কান নেই, নাক নেই, মাথায় চুল নেই, শরীরে কোনো অঙ্গই ঠিক নেই। মুহূর্তেই কোত্থেকে উড়ে এসে এক ঝাঁক মাছি বসলো লাশটির উপরে। কারেন্টের তারে দাঁড়িয়ে কাক চুরুই অপলক তাকিয়ে আছে পচা গলা লাশটির দিকে। আপদমস্তক লাশটিকে দেখে সবার চোখে মুখে একরাশ আতঙ্কের ছাপ ভর করলো। হাত পা শিরশির করে কাঁপছে। সবাই স্তব্ধ হয়ে বস্তাটার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। মাথা ঝিমঝিম করছে। সহজ সরল মানুষগুলো একে একে সবার মুখে চাওয়াচুয়ি করে ভয়ে এক চিৎকার দিল। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে মুহূর্তেই জ্বর ধরে গেল শত শত মানুষ। লাশটাকে ঘিরে গোল করে দাঁড়িয়ে মুখে কাপড় গুজে দেখছে আতঙ্কিত শত শত চোখ। গ্রামের মোড়ল পুলিশকে খবর দিল। ঘন্টা 2 পরে পুলিশ এসে লাশটিকে নিয়ে গেল থানায়। যাওয়ার আগে সবার কাছে জেরা করলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। পানিতে পচে লাশটির চেহারাও বোঝা যাচ্ছে না ছেলে নাকি মেয়ে। এক নজর লাশটিকে দেখলে গা ঝমঝমে একটি ভাব চলে আসে। ইন্সপেক্টর জাহিদ সাহেব সহ আরও 2 জন মিলে লাশটিকে সোজা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পোস্টমর্টম করে জানালো লাশটি একটি মেয়ের লাশ ছিল এবং বেশ কিছুদিন আগে রেপড হয়েছে। মেয়েটি যৌনাঙ্গ ব্লেড বা ধারালো কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে। বেশ কিছুদিন পানিতে থাকার ফলে শরীরে পচন ধরেছে এবং মাছও ঠুকরে ঠুকরে খাদ্য মনে করে খেয়েছে, তাই শরীরের অঙ্গগুলো খসে খসে পড়ছে, নাড়ি বুড়িয়ে বেরিয়ে গেছে। জাহিদ সাহেব চিন্তিত মুখে বলল, মেয়েটিকে কি চেনার কোনো উপায় নেই? দেখুন, একটানা কয়েক ঘন্টা পানিতে থাকলেই শরীর ফ্যাকাশে হয়ে যায়, চোখগুলো লাল হয়ে যায়। সেখানে মেয়েটিকে খুব কৌশলে বস্তাবন্দি করে পানির নিচে লাঠি গেড়ে পুঁতে রাখা হয়েছিল। দিন গিয়েছে আর ফুলে ফেঁপে লাশটি পানিতে ভেসেছে। চোখ নেই, চুল নেই, কান নেই, নাক নেই, মুখের অনেকটা অংশ খসে খসে পড়ছে। সেখানে চেহারা বোঝা যাবে কি করে? তবে মেয়েটির গলায় একটা স্বর্ণের চিকন চেন পেয়েছি, তাতে লকেটও ছিল। আপনি চাইলে দেখতে পারেন। অবশ্যই, চলুন ডাক্তার সাহেব। জাহিদ সাহেব চেনটা হাতে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখল। লকেটের 2টো পাড় দেখে জাহিদ সাহেবের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। যাক, একটা কুলও পাওয়া গেছে।
লকেটের ভিতরে একটি উঠন্ত বয়সের মেয়ের ছবি, কালো কুচকুচে মায়াবী চেহারা, চোখ দুটো টানা টানা, ঘন কালো চুল। আহ, কি মায়াবী চেহারা! এই মেয়েটাকে কেউ নিখুঁতভাবে খুন করতে পারে ভাবতেই জাহিদ সাহেবের বুকটা কেঁপে উঠল। ভিতর থেকে কেসটা লড়াই খুব তাগিদ অনুভব করছে জাহিদ সাহেব। জাহিদ সাহেবের 39 বছর জীবনে কত কেসই তো এসেছে। কখনো আসামিকে ধরেছে যোগ্য শাস্তি দেওয়ার আশায়, কিন্তু টাকার জোরে আসামিগুলো বারবার বেঁচে গেছে। তাই জেদ থেকে জাহিদ সাহেব কেস নেয় ঠিকই, কিন্তু তদন্ত করে না। কি লাভ এত কষ্ট করে প্রমাণ জোগাড় করার যদি আসামি শাস্তিই না পায়? কথাগুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল জাহিদ সাহেব। বলল, লাশটা আপনি মর্গে পাঠানোর ব্যবস্থা করুন, আমি বাকিটা দেখছি। তবে সৎকার এখনই করবেন না, মেয়েটির বাড়ির লোককে খুঁজে বের করি, তারা এসে দেখবে, তারপর কবর দিবেন। ততদিন মর্গে থাক। ওকে। জাহিদ সাহেব হাসপাতাল থেকে বেরিয়ে সোজা থানায় চলে গেল। মাথার ভিতর অনেকগুলো প্রশ্ন ঘুরঘুর করছে। কে মেয়ে, বাড়ি কোথায়, কি করে, তাকে কে রেপ করতে পারে? বয়ফ্রেন্ড নাকি অন্য কেউ? রেপ করে এত নিখুঁতভাবে হত্যা করার বা কারণ কি? যে হত্যা করেছে তার আসল উদ্দেশ্য বা কী ছিল? জানতে হবে, যে করেই হোক জানতে হবে। তারপর আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। জাহিদ সাহেব আর দেরি করল না। ফোনে মেয়েটির লকেট থেকে বেশ কয়েকটা ছবি তুলে এবং লাশটিরও কিছু ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দিল। সাংবাদিককেও জানানো হলো। কয়েক ঘন্টায় পুরো বাংলাদেশ জুড়ে মেয়েটির ভয়ঙ্কর হত্যার কাহিনী ছড়িয়ে গেল। পেপার, ফেসবুক, টিভি চ্যানেল সব জায়গায় রমরমা হয়ে গেল। মুহূর্তেই লাশটিকে কেন্দ্র করে মনে গড়া কাহিনী বানিয়ে সবাই নিজ নিজ দায়িত্বে প্রচার করতে ব্যস্ত হয়ে গেল। রাকিব সব ব্যস্ততার কারণে অনেক দিন ফেসবুকে স্ক্রল করে না। তাছাড়া মন মেজাজও ভালো নেই। আজ কি মনে যেন রাতে খাওয়ার পর বিছানায় শুয়ে ডাটা অন করে নিউজ ফিড ঘুরতে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের কথা জানতে পারল। স্ট্যাটাসে গোটা গোটা অক্ষরে লেখা, বয়ফ্রেন্ডের সাথে রাত দুপুরে পালিয়ে গিয়ে বয়ফ্রেন্ডের হাতে ধর্ষণ হয়ে মর্মান্তিকভাবে খুন হয়েছে একটি কিশোরী মেয়ে। স্ট্যাটাসটিতে লাইক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কেউ আহারে বলে সমবেদনা জানাচ্ছে, কেউ বা মেয়েটির দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে তুচ্ছ তাচ্ছিল্য করছে। স্ট্যাটাসের সাথে বেশ কিছু ছবি যোগ করে দেওয়া হয়েছে। রাকিব কৌতূহলবশত ছবিটা জুম করে ভালো করে দেখল। ছবিটা দেখে রাকিবের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। এ যে আর কেউ না, তারই প্রাণপ্রিয় ছোট বোন রথি। ভয়ে রাকিবের হাত কাঁপছে, মুখ শুকিয়ে গেছে, পেটের ভিতর মোচড় দিয়ে উঠল। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কোনো রকমের চিৎকার দিয়ে বলল, আম্মা, রথি। আর গ্রাম অঞ্চলের রাত 9-10টার দিকে গা ছমছমে একটা ভাব এসে যায়। মনে হয় না জানি কত রাত। চারপাশ কেমন নিস্তব্ধ। রাকিবের বুক ফাটা আর্তনাদ মিশ্রিত চিৎকারে সবাই ধরফরিয়ে ওঠে। রাকিবের ঘরে ছুটে এলো। রাকিবের অস্বাভাবিক চাহনি দেখে ফুলমতি ভয় পেয়ে রাকিবকে বুকের সাথে চেপে ধরল। মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাজান? রাকিব আতঙ্কে কথা বলতে পারছে না, খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রায়হান রাকিবের পাশে বসে বলল, কি হয়েছে রাকিব? কোনো কিছু দেখে ভয় পেয়েছিস? রাকিবের মুখটা শুকিয়ে গেল, সমস্ত শরীর কাটা দিয়ে উঠছে, দু চোখ দিয়ে অজরে নোনা জল গড়িয়ে পড়ছে। ফুলমতি আঁচল দিয়ে রাকিবের চোখের জল মুছে দিল। রাকিব কাঁপা কাঁপা হাতে ফোনটা এগিয়ে দিল রায়হানের দিকে। রায়হান ফোনটা হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? নিশ্চুপ। রায়হান আর কথা বাড়ালো না। ফোনের স্ক্রিনের দিকে তাকাতে চোখ আটকে গেল। স্ক্রিনে জল জল করছে রথির মায়াবী মুখখানি। ছবিটা দেখেই রায়হানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু পরক্ষণে হাসিটা মিলিয়ে গেল। সেখানে ভর করলো একরাশ বিস্ময়। বিস্ফোরিত চাহনিতে তাকিয়ে আছে রথির পাশের পচা গলা লাশের ছবির দিকে। রায়হান শরীরে কোনো বশ পাচ্ছে না, পুরো শরীর অসাড় হয়ে আসছে। চোখ দুটোতে বিন্দু বিন্দু পানির কণা জমেছে, হাত থরথর করে কাঁপছে। ফুলমতি চোখে মুখে বিরক্ত ফুটিয়ে বলল, কি হয়েছে কত? রাত দুপুরে দুই ভাই ফোনের দিকে হাঁ কইরা
তাকায় রইসা কে? দেহি এইদিকে ফোন দে, দেহি ফোনে কি আছে। রায়হান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তারপর দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে দিল। বিড়বিড় করে বলল, রথি আর নাই আম্মা, রথি আর নাই। আমার ছোট্ট বোনটা আমাদের সবাইকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেছে। মুহূর্তেই বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ফুলমতি চিৎকার করে কাঁদছে আর বুক থাপড়ে বলছে, আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইল। আমারে থুইয়া তুমি আমার এক রতি মায়াডারে নিয়ে গেলা কেন? আমি তোমার কোনো ক্ষতি করছিনি। আমার মায়াডা কালা বইলা মানুষে কথা হই না সারাক্ষণ বকতাম, সে মায়াডা আমার উপর গুসা কইরা চইলা গেছে। ঘন্টা দুই একটানা ফুলমতি চিৎকার চেঁচামেচি করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে। অস্ফুট স্বরে বারে বারে বলছে, আমার বাড়িতে কালা ছায়া পড়ছে। আমার তিলে তিলে গড়া সোনার সংসারটা নিমিষেই ছারখার হইয়া গেল। ওই অপায়া বেহায়া মায়াডার জন্যই আমি আমার মায়াডারে হারাইছি। ফুলমতি আচমকা খেপে গিয়ে অরুর চুলের মুঠি টেনে ধরে পিঠে দুটো কিল দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ভালো হইব না, তুই একটা রাক্ষসী। তুই আসার পর থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তোর ভালো হইব না। আমার নারীছেরা ধন যেভাবে হারাইছি, তুইও একদিন তোর পেটের ডারে হারাইবি। অভিশাপ দিলাম তোরে, তুই এই জীবনে সুখের মুখ দেখবি না, কোনো দিনও না। ওরু ব্যথায় ভয়ে কষ্টে শব্দ করে কেঁদে দিল। তারপর ফুলমতির দুপা জড়িয়ে ধরে বলল, মা গো, আল্লাহর দোহাই লাগে, আপনি এত বড় অভিশাপ আমার বাচ্চাটারে দিয়েন না। ও মা, মা, আপনি অভিশাপ ফিরিয়ে নেন। আমি যেন বাচ্চা হওয়ার সময় মরে যাই, তবু আমার বাচ্চাটা বেঁচে থাকুক। ফুলমতি অতিরিক্ত রাগে ফসফস করছে। অরুর বুকে একটা লাথি মেরে বলল, বেজন্মার বাচ্চা বেজন্মা, তুই এত তাড়াতাড়ি মরবি না। আমাগো হাড্ডি মাংস জ্বালাইয়া ভাজা ভাজা করে খাইলেও তোর মরণ নাই। মরলে তো যেদিন হুমসা পেটের মধ্যে জারজ বাচ্চা আছে সেই দিনই মূর্তি। পুরোটা সময় রায়হান রাকিব নীরবে চোখের জল ফেলল। ফুলমতি বলল, বাজান, আমার মায়াডারে কি শেষ দেখা দেখবার পারুম না? রায়হান ভরসা দিয়ে বলল, পারবে আম্মা, খোঁজ নিয়ে দেখি রথিকে কোথায় রাখা হয়েছে। কাল তোমাকে নিয়ে যাব, এখন একটু বিশ্রাম নাও। রাকিব, আম্মাকে ঘরে নিয়ে যা। রাকিব ফুলমতিকে ধরে ঘরে নিয়ে গেল। ওরা চলে যেতে রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে অরুর দিকে এক হাত বাড়িয়ে দিল। ওর মাটিতে বসে আসলে মুখ গুজে অঝরে কাঁদছে। প্রচণ্ড অভিমানে রায়হানের হাত সরিয়ে দিল। রায়হান কোনো কথা না বলে অরুকে পাজা কোলে করে ঘরে নিয়ে গেল। তারপর খাটে বসিয়ে দিতেই অরু রায়হানের শার্টের কোনা খামচে ধরে করুণ দৃষ্টিতে তাকালো। রায়হান মুখ তুলে তাকাতে চোখাচোখি হয়ে গেল। অরু আচমকা রায়হানকে ঝাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল। রায়হান অরুর মাথায় পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হও, এত কাঁদলে শরীর খারাপ করবে। অরু নাক টানতে টানতে বলল, তুমি তো জানো রতিকে আমি খুব ভালোবাসি। মায়ের মতো তোমারও কি মনে হয় রতির মৃত্যুর জন্য আমি দায়ী? রায়হান থমথমে গলায় বলল, আম্মার কথায় মন খারাপ করো না, তুমি তো জানো আম্মা ওরকমই। অরু অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি একজন মা হয়ে আরেকজন মাকে কি করে অভিশাপ দিতে পারে? আল্লাহ না করুক আমার অনাগত বাচ্চাটার যদি কিছু হয়ে যায়। বলেই ভয়ে এক ডোক গেল অরু। রায়হান বিরক্ত ভঙ্গিতে অরুকে ছেড়ে দিয়ে বিছানার অপর পাশে শুয়ে বলল, বেশি কথা বলো কেন? আম্মা তোমাকে মন থেকে অভিশাপ দিয়েছে নাকি? হয়তো রাগের মাথায় বলেছে। সামান্য একটা কথাকে শুধু শুধু পেঁচাচ্ছ। অরু আর কথা বাড়ালো না। রায়হান যে বদলে গেছে তা খুব ভালো করেই জানে অরু। আগে অরুকে এক পলক দেখার জন্য যে ছেলেটা পাগলের মতো ছটফট করত, আর এখন সারাক্ষণ চোখের সামনে থাকলেও দু চোখ পেতে দেখতে পারে না অরুকে রায়হান। সেসব কথা ভাবতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল অরু। সত্যি মানুষ চিনতে বড্ড ভুল করে ফেলেছে অরু। অরুর বিয়ে হয়ে গেছে মানে কি মামা? ছোটবেলা থেকে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, এ কথা অরু বাদে আপনারা সবাই জানেন। বলেন জানেন না? তারপরও কোন সাহসে আমার আমানতকে আপনি অন্য কারো হাতে তুলে দেন? কথাটা বলে কপট রাগের দেওয়ালে সজোরে একটা ঘুষি মারল প্রতীক। অরুর বাবা অনিন্দ্য সাহেব বলল, প্রতীক শান্ত হও, আমার পুরো কথাটা শোনো প্লিজ। প্রতীক তাচ্ছিল হাসি দিয়ে বলল, কি শুনবো মামা?
আর কি শোনার বাকি আছে? বরং আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন। ওরু আমার না তো অন্য কারো না। যে করেই হোক আমি ওকে খুঁজে বের করব। তারপর ওর সংসার ভেঙে তছনছ করে দেব। আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন। ছোট্টবেলায় আমার সাথে বিয়ের পাকা কথা দিয়ে যে আমার থেকে ভালো কাউকে পেয়েছেন, অমনি মেয়েকে গছিয়ে দিয়েছেন। প্রতীক, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। প্রতীকের মা প্রীতি বলল, আপনার কাছ থেকে এরকম আশা করিনি ভাইজান। মেয়েকে বিয়ে দিয়েছেন ভালো কথা, একটিবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলেন না। মানুষ ঠিকই বলে, মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন ভাইরা বোনদের আদর করে, দেখাশোনা করে, খোঁজ খবর নেয়। যেই না বাবা মা মারা যায় অমনি ভাইরাও পর হয়ে যায়। আম্মা বেঁচে থাকতে এবারে ছোট বড় সব অনুষ্ঠানে আমাকে ডাকতো। অথচ আজ আম্মা নেই বলে মেয়ের বিয়ে দিলেন, অথচ আমাকে একটু জানালেনও না। অনিন্দ ছোট বোন প্রীতির হাত চেপে ধরে বলল, আমাকে ভুল বুঝিস না প্রীতি, তোর ভাইজিকে আমি বিয়ে দেইনি। প্রতীক অবাক হয়ে বলল, তো কে বিয়ে দিয়েছে মামা? অনিন্দ একটা দীর্ঘশ্বাস ফেলে এক একে সব ঘটনা খুলে বলল। সব শুনে প্রতীকের সোয়াল শক্ত হয়ে গেল। রাগে ফোঁস করে বলল, ওরুকে যে প্রেগনেন্ট করেছে ওই কুত্তার বাচ্চাকে তো আমি ছাড়বো না। আর এত কিছু ঘটে গেল, আমাকে ফোনে জানালেন না কেন মামা? অনিন্দ মাথা নিচু করে বলল, কোন মুখে বলতাম? সব শুনে কি তুমি ওরুকে বিয়ে করতে? কেন বিয়ে করতাম না? অবশ্যই বিয়ে করতাম। সমাজে যদি একজন ডিভোর্সির অবিবাহিত ছেলের সাথে বিয়ে হতে পারে, একজন বৌমরা পুরুষের কম বয়সী মেয়ের সাথে বিয়ে হতে পারে, তাহলে আমার ওরুকে বিয়ে করতে সমস্যা কোথায় বলুন? তার চেয়ে বড় কথা, আজকাল এমন যুগে দাঁড়িয়ে আছি আমরা, যেখানে প্রতিনিয়ত মেয়েরা বয়ফ্রেন্ডের প্রতারণার শিকার হয়ে রাতের আধারে প্রেগনেন্ট হয়, আবার রাতের আধারে অ্যাবর্ট করে মা বাবার পছন্দ করা ছেলের সাথে হাসি মুখে বিয়ের পিড়িতে বসে। সেখানে আমার ওরুকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। ওর একটা ভুলকে মাফ করে দিয়ে আরেকটি সুযোগ দেওয়া কি খুব অন্যায় হতো? আফসোস, আপনি আমাকে সবটা না জানিয়ে অনেক বড় বোকামির পরিচয় দিয়েছেন। আপনি কি শিওর যে ছেলেটা ওর বিশ্বাসের সুযোগ নিয়ে বিয়ের আগে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে? বিয়ে করবে না বলে নানান ঝামেলা করেছে। তার সাথে আপনার মেয়ে আদৌ সুখে থাকবে তো মামা? আমার তো মনে হয় না। অনিন্দ থমথমে গলায় বলল, এখন আমি কি করব প্রতীক? মেয়েটাকে রাগের মাথায় দুটো শর্ত জুড়ে দিয়েছিলাম। আমার অভিমানী মেয়েটা দ্বিতীয় শর্ত মেনে সেই যে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে গেছে। আজ 3 মাস হয়ে গেল, অথচ এখনও এলো না। ভেবেছি রাগ জেদ কমে গেলে আসবে, কিন্তু ওরু যে কথাটা এতখানি সিরিয়াসলি নেবে আমি ভাবতেই পারিনি। প্রতীক চিন্তিত মুখে বলল, ছেলেটার গ্রামের বাড়ি কোথায় আপনি জানেন? না, জানলে কি আর এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতাম? অবশ্যই এতদিন মেয়েটাকে দেখে আসতাম। আল্লাহ জানে আমার মেয়েটা কেমন আছে। প্রতীক ভরসা দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মামা, আমি খুঁজে দেখব ওর কোনো খোঁজ পাওয়া যায় কি না। হঠাৎ অনিন্দ প্রতীকের হাত ধরে ঝরঝর করে কেঁদে দিল। চোখের জল মুছে প্রতীকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মেয়ে ভালো আছে তো প্রতীক? প্রতীক একটি দীর্ঘশ্বাস গোপন করে বলল, আল্লাহ ভরসা। ইন্সপেক্টর জাহিদ সাহেব, রায়হান, ফুলমতি, রাকিবকে সাথে নিয়ে থানা থেকে বেরিয়ে সোজা মর্গে চলে গেল। আজ ভোরের বাসে ফেসবুকে দেওয়া ঠিকানা অনুযায়ী রায়হানরা রংপুর থানায় এসেছে। মর্গের আশেপাশে কেমন পচা পচা একটা গন্ধ। জাহিদ সাহেব সহ 5 জন নাকে রুমাল চেপে মর্গের 6 নম্বর কক্ষের দিকে এগোলো। 107 নং ডয়ার খুলে দিতে ফুলমতি মেয়েকে দেখে ভয়ে এক চিৎকার দিয়ে উঠল। রায়হান রাকিবও এক ঢোক গিলে 2 পা পিছিয়ে গেল। রতির চেহারা বোঝা যাচ্ছে না, পচে গলে একদম মুখ থেকে মাংস খসে খসে পড়ছে। এক নজর দেখেই রায়হানের বুকের রক্ত ছলকে উঠল। বুকটা কেমন খাঁকা করছে, মাথা ঝিমঝিম করছে, ফুলমতির দাঁত লেগে গেছে। মর্গ থেকে বেরিয়ে জাহিদ সাহেব ইতস্তত করে বলল, আমি কেসটা লড়তে চাচ্ছি। এটা যে কোনো স্বাভাবিক মৃত্যু না, আপনারা ভালো করেই জানেন। তাই নিজের বোনের খুনিকে যদি শাস্তি দিতে চান অবশ্যই আমাদের হেল্প করবেন। রায়হান দাঁত কিরমির করে বলল, আমার কলিজার টুকরো বোনকে যে খুন করেছে তাকে আমি পুঁতে ফেলব। আপনি তদন্ত করুন, যত টাকা সাহায্য লাগে আমি দিব।
জাহিদ সাহেব মৃদু হেসে বলল, টাকার প্রসঙ্গ পরে দেখা যাবে, আগে থানায় চলুন, আপনার বোনের বিষয়ে একটু কথা বলা যাক। জি চলুন। জাহিদ সাহেব থানায় এসে আয়েশ করে চেয়ারে গা এলিয়ে দিল। রায়হান রাকিব জাহিদ সাহেবের মুখোমুখি চেয়ারে বসল। জাহিদ সাহেব সরাসরি রতির প্রসঙ্গে চলে গেলেন। মেয়েটার নাম রতি, রাইট? হুম। আপনাদের দু ভাইয়ের এক বোন। রায়হান রাকিবের দিকে এক নজর কোনা চোখে তাকালো। রাকিব মাথা নিচু করে ফেলল। রায়হান বলল, হ্যাঁ। আপনার বোন মানে রতি কি কাউকে ভালোবাসতো? কারোর সাথে রিলেশনে ছিল? রায়হান আত্মবিশ্বাসের সাথে বলল, না, রতি অনেক কালো ছিল, তাই ওর সাথে কেউ মিশতো না। আর প্রেম করলে অন্তত আমি বা রাকিব জানতাম। আপনাদের কি কাউকে সন্দেহ হয়? না, আমি তো এটাই বুঝতে পারছি না, ওকে কেউ শুধু শুধু খুন করবে কেন? জাহিদ সাহেব মুচকি হেসে বলল, শুধু শুধু তো খুন করেনি। তাহলে? জাহিদ সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আপনাদের ভাষ্যমতে সেদিন রথি স্কুল থেকে নিখোঁজ হয়েছে। তার মানে ওকে যে কিডন্যাপ করেছে সে খুব ভালো করেই জানতো রথি ওই স্কুলে পড়ে এবং ওর উপরে দীর্ঘদিন যাবৎ কড়াভাবে নজর রেখেছে আর সুযোগ খুঁজেছে। সেদিন হয়তো সুযোগ পেয়ে ওর হাত মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে গেছে। আপনাদের বাড়ি থেকে বাসে রংপুর আসতে আর 9 ঘন্টা সময় লাগে। আর ওই জায়গাটা খুব নির্জন। সেখানে রাতে হাত মুখ বেঁধে ধর্ষণ করেছে। যখন দেখেছে মেয়েটি আদমরা হয়ে গেছে, তাই কোনো রিস্ক নিতে চায়নি, একদম জানে মেরে দিয়েছে। আর খুব কৌশলে বস্তাবন্দি করে পানিতে লাঠি গিরে পুঁতে রেখেছে। খুনি খুব চালাক, নিখুঁতভাবে খুন করেছে, কোনো প্রমাণ রাখেনি। তাই না রাকিব সাহেব? রাকিব চমকে উঠল, ভীত চোখে জাহিদ সাহেবের দিকে তাকালো, আমতা আমতা করে বলল, জি মানে? জাহিদ সাহেব উচ্চ শব্দে হাসল। তারপর হাসি থামিয়ে এক গ্লাস পানি রাকিবের দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নিন রাকিব সাহেব, ভিতর বাইরে সব ঠান্ডা হয়ে যাবে। উপরে ফ্যান চলছে, এত ঘামলে চলে? রায়হান অবাক হয়ে বলল, সবই তো বুঝলাম, কিন্তু এত মেয়ে রেখে আমার বোনটাকে ওরা এতটা নির্মমভাবে মেরে ফেললো কেন? জাহিদ সাহেব বলল, আমি আন্দাজে বলেছি, পুরোটা মিলতেই পারে, নাও পারে। হতে পারে খুনি আপনাদের খুব কাছের কেউ, আবার হতে পারে খুনিকে আপনারা চিনেনই না বা কখনো দেখেননি। রায়হান বলল, আপনার কথার আগামাথা কিছুই বুঝলাম না, সব কেমন গুলিয়ে যাচ্ছে, একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। আরে রায়হান সাহেব, এতটা অধৈর্য হলে চলে? শান্ত হন। যে এত নিখুঁতভাবে কোনো প্রমাণ ছাড়া খুন করেছে, সে যে এত সহজে ধরা দেবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তবে এর শেষ দেখে ছাড়ব আমি। শেষের কথাটা জাহিদ সাহেব টেবিলে সজোরে থাবা মেরে বলল। রায়হান বলল, আজ উঠি, কোনো হেল্প লাগলে বলবেন। অবশ্যই। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। প্রতীক জানালার কর্নার ঘেঁষে দাঁড়িয়ে অরুর ছবির দিকে অপলক তাকিয়ে আছে। ছবিটা অনেক আগের। অরু তখন ক্লাস 7 কি 8-এ পড়ে। পরনে সাদা সালোয়ার কামিজ, দুপাশে বেনুনি বাঁধা, কপালে একটা কালো টিপ আঁকা, হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে অরু। আহ, কি কোমল মুখখানি! এই অবুঝ মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে প্রতীক, কিন্তু ভালোবাসাটা ছিল একতরফা। অরুর বয়স কম দেখে কখনো মুখ ফুটে বলা হয়নি। হয়তো ভালোবাসাটা মনের গোপন কুঠুরিতে সযত্নে লুকিয়ে না রেখে বলে দিলেই ভালো হতো, তাহলে এভাবে মেয়েটাকে হারাতে হতো না। কথাগুলো ভাবতেই প্রতীকের দু চোখ ছলছল করে উঠল। ছবিটা বুকের সাথে চেপে ধরে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ফেলল। তারপর বিড়বিড় করে বলল, কেন অরু, কেন এভাবে ফাঁকি দিলে? আমার জন্য কি আর একটু সময় অপেক্ষা করা যেত না? আফসোস, মূল্যহীন ভালোবাসার পিছনে ছুটতে গিয়ে তুমি মূল্যবান ভালোবাসাকে হারালে। অরুকে এখন ফুলমতি দু চোখের বিষ মনে করে। উঠতে বসতে কথা শোনায়, এ কাজ সে কাজ খুদ ধরে। অরু পুরোটা সময় নির্লিপ্ত ভঙ্গিতে চুপ করে থাকে, কোনো প্রতিবাদ করে না। প্রতিনিয়ত শাশুড়ির কটু কথা শুনে অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রথম প্রথম কথাগুলো গায়ে মাখলেও এখন এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। রায়হান যদি একটু বুঝতো, একটু সাপোর্ট করতো অরুকে, তাহলে আজ হয়তো সমাজের কাছে, আপনজনদের কাছে এতটা অবহেলিত হতো না অরু। ফুলমতি মেয়ের শোক কাটিয়ে ওঠে, এখন আবার নতুন গান ধরেছে। রায়হানের যেন একটা ছেলে হয়,
যে করে হোক অরুকে একটা ছেলে এনে দিতেই হবে। ফুলমতি একটু পরপরই অরুকে বলে, হুন বউ, তুই যতই ভালো মানুষের মুখোশ পইরা থাকস না কেন, এতে আমার কিচ্ছু যাইব আইব না। তবে তুই কিন্তু আমাগো নাতির মুখ দেখাবি। মাইয়া হইলে তোর আর তোর মাইয়ার এই বাড়িতে কোনো জায়গা নাই। তখন যতই কান্দুস কোনো লাভ হইব না। ফুলমতির কথা শুনে অরু মনে মনে হাসে, ভাবে, বাচ্চা কি আমি একা পয়দা করেছি? স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছা না থাকলে কিভাবে ছেলে হবে? এরা আজও ভাবে কন্যা সন্তান জন্মদানের পিছনে মায়ের হাত থাকে। ইন্সপেক্টর জাহিদ সাহেব আজ রাকিবদের গ্রামে এসেছেন রতির সম্পর্কে কিছু তথ্য জোগাড় করতে। জাহিদ সাহেবকে দেখে ফুলমতির মুখে হাসি ফুটে উঠল। তাড়াহুড়ো করে একটা চেয়ার টেনে বসতে দিল, বলল, বহেন পুলিশ সাহেব। জাহিদ সাহেব চেয়ারে আয়েশ করে বসলো, বলল, আপনার দু ছেলে কোথায়? ওরা তো গঞ্জে গেছে। ও, আপনার মেয়ে কোন ঘরে থাকতো? ওই যে দক্ষিণ দিকের ঘরটাতে। জাহিদ সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর গুটিসুটি পায়ে এগিয়ে গেল রতির ঘরের দিকে। ফুলমতিও পিছু পিছু গেল। জাহিদ সাহেব ঘরে ঢুকে দেখলো একটা অল্প বয়সী মেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। জাহিদ সাহেব নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য হালকা কাশি দিল। অরু শোয়া থেকে ধরফরিয়ে উঠল, ভয়ার্ত চোখে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা অপরিচিত লোকটির দিকে। জাহিদ সাহেবের দৃষ্টি স্থির। অরুকে ভরসা দিয়ে বলল, ভয় পাবেন না, আমি থানা থেকে এসেছি। অরু বিছানা থেকে উঠে মাথা নিচু করে দরজার এক কোণে গিয়ে দাঁড়ালো। জাহিদ সাহেব বলল, আপনি রতির কি হন? অরু মাথা নিচু করে বলল, আমি রতির ভাবি। জাহিদ সাহেব কোনা চোখে এক নজর আপদমস্তক অরুকে ভালো করে দেখল, বলল, ও গুড। রতির বই খাতাগুলো কোথায়? অরু আমতা আমতা করে বলল, ওগুলো রাকিব ভাই বিক্রি করে দিয়েছে। জাহিদ সাহেব একটু অবাক হলেও তা প্রকাশ করল না। টেবিলে কিছু জমিয়ে রাখা খাতা নাড়াচাড়া করে দেখছে, বলল, এগুলো কি রতির স্কুলের খাতা? হ্যাঁ। হঠাৎ জাহিদ সাহেবের একটা খাতায় চোখ আটকে গেল। সাদা খাতার কোনায় কালো কালি দিয়ে দু লাইনের লেখা, আপন ভেবে কাছে টেনে নেই যারে সে তো আপন নয়, পর ভেবে দূরে ঠেলে দেই যারে সে আপন হয়। লেখাটা জাহিদ সাহেব মনে মনে বেশ কয়েকবার আওড়ালো, কিন্তু কথাটার সারমর্ম বুঝতে পারল না। কিন্তু কথাটা মাথায় সেট হয়ে আছে। এই ছোট্ট কথার ভিত্তিতে অনেক দূর কেসটাকে এগিয়ে নেওয়া যাবে। কিন্তু এই কথা দ্বারা কি বুঝিয়েছে রথি, তাই বুঝতে পারছে না জাহিদ সাহেব। অরুকে উদ্দেশ্য করে বলল, কিছু মনে না করলে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করি। অরু মাথা জাগালো। জাহিদ সাহেব বলল, বিয়ে হয়েছে কতদিন? 4 মাস। মনে তো হচ্ছে প্রেগনেন্ট। কত মাস রানিং? 6 মাস। জাহিদ সাহেব একটু অবাক হলো, পরমুহূর্তে ভাবলো, এ আর নতুন কি? বয়ফ্রেন্ডের প্রতারণার শিকার হয়ে কত মেয়ে তো প্রেগনেন্ট অবস্থায় কেস নিয়ে আসে থানায়। জাহিদ সাহেব বলল, রতির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? অরু কাপড়ে মুখ গুজে নীরবে কেঁদে দিল। অস্ফুট স্বরে বলল, রথির মতো ভালো মেয়ে হয় না। আমাকে খুব ভালোবাসতো মেয়েটা, কিন্তু হঠাৎ কিভাবে কি হয়ে গেল কথাটা আর শেষ করতে পারল না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলল। জাহিদ সাহেব বলল, আপনার কি কাউকে সন্দেহ হয়? না। দেখতে দেখতে কেটে গেল আরও 3টি মাস। এখনও রথির খুনিকে ধরতে পারেনি জাহিদ সাহেব, তবে প্রাণপণে চেষ্টা করছে। একটা সময় রাকিবকে সন্দেহ হতো, তবে এর ভিতর রাকিব জড়িত নেই। হয়তো রাকিবের চরিত্রে একটু সমস্যা আছে, কিন্তু নিজের মায়ের পেটের বোনকে এভাবে হত্যা করবে না। সেদিন থানায় ওর চমকে ওঠা বা ঘেমে যাওয়ার যথেষ্ট কারণ ছিল। একে তো ও মেয়েবাজ, গলির মোড়ে দাঁড়িয়ে মেয়েদের সাথে ইপটিজিং করত। দ্বিতীয়ত নিজের বোনের সাথে এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। দুয়ে মিলে ও খুব ভয় পেয়ে গিয়েছিল। রাকিবের বারবার মনে হয়েছে ওর কৃতকর্মের জন্যই ওর বোনটা অকালে পরপারে পাড়ি জমালো। সেই থেকে রাকিব নিজেকে গুটিয়ে নিয়েছে। এখন মেয়েদের যথেষ্ট সম্মান করে, কারো দিকে ক্রুদৃষ্টিতে তাকায় না। পারিবারিকভাবে পাশের গ্রামের জমির আলীর মেয়ের সাথে রাকিবের বিয়েও ঠিক হয়েছে। মেয়েটি এবার ক্লাস 10-এ পড়ে, দেখতে শুনতে ভালো। যৌতুক দিবে 3 ভরি স্বর্ণ, নগদ 50,000 টাকা। ফুলমতি তো খুশিতে আত্মহারা। সুযোগ পেলেই অরুকে শুনিয়ে শুনিয়ে লোকের কাছে বলে, আমার বড় পোলাডার কপাল খারাপ, বিয়ের সময় কানাকুড়িও যৌতুক দেয় নাই।
অথচ আমার ছোট পোলাটার ভাগ্য কত ভালা, আত্মীয় হইছে মনের মতো। বিয়ে ঠিক হওয়ার পর থেকে খালি আমাগো বাড়ি এতা ওতা পাঠানোর তালেই আছে। ফুলমতির কথার প্রতি উত্তরে পাশের বাড়ির মহিলারা বলে, যাই কও নাই কও, তোমাগো বড় বউটা কিন্তু একখান বউ, যেমন চেহারা তেমন ব্যবহার। আজকালকার মায়েরা তো শাশুড়ি একখান কথা কইলে 10খান কথা শোনায় দেয়, অথচ তোমার বউডার সাথে তুমি সারাক্ষণ বকর বকর করার তালেই থাকো, কোনো সময় মুখ ফুটে একখান উত্তর দেয় না। তুমি তো মনে হয় বৌমা আসার পর থেকে এক গ্লাস পানিও ভইরা খাও না। পোয়াতি মায়াডা পেট নিয়ে সারাক্ষণ কাম করার তালেই থাকে। আমার বেডার বউ যদি এমন ভালা হইতো আমি মাথায় করে রাখতাম। ফুলমতি ভেংচি কেটে বলে, শুনল তাহেরের মা, সব শাশুড়ি গো মানুষের বাড়ির বউ ভালা লাগে, নিজে যদি নিয়ে খাতি তাইলে বুঝতি এই মায়া কেমন শিয়ানা। বউ আমারে বুঝাইবার আইসো না, মায়াডারে তো 7 মাস ধরে দেখতাছি, তুমি যে জ্বালান জ্বালাও অন্য কোনো মাইয়া হইলে চুলে বালে 3 বেলা ঝগড়া লাগতো। এই না আনতাছো রাকিবের বউ, নিয়ে খাও না 6 মাস, পরে তুমিই কইবা আমার বড় বউটাই ভালো আছিল। ফুলমতি আর কথা বাড়ালো না, বাংলার পাশের মতো মুখ করে রইল। এই মুহূর্তে অরুর উপর খুব রাগ লাগছে। মেয়েটাকে কড়া শাসনে রাখে ফুলমতি, কারো বাড়ি যেতে দেয় না, তবুও লোকের মুখে মুখে মেয়েটার সুনাম। ফুলমতির গা জ্বলে অরুর নামে কেউ সুনাম করলে, রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে ফুলমতিকে বলে, রায়হানের মা, শুনলাম বউ পাইছেন লাখে একটা, যেমন রূপ তেমন গুণ। আপনারও কপাল, আমাগোও কপাল, বুঝলেন? তা মেয়ের কোনো বোন আছে নাকি? থাকলে কইেন, আমার পোলাটা বিয়ে করামু। আপনার বৌমার মতো লক্ষ্মীমন্ত মেয়ে খুঁজতেছি। গোটা গ্রামে অরুর সুনাম ছড়িয়ে গেছে, শুধু ফুলমতি অরুকে দু চোখ পেতে দেখতে পারে না। একদিন সকালবেলা অরু বিছানা থেকে উঠে দেখল পানি ভাঙছে, পেটের চারপাশ দিয়ে চিনচিন করে ব্যথা অনুভব করছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, আজ রাতেও রায়হান জোর করে অরুর সাথে সহবাস করেছে। অরু বারবার বাধা দেওয়ার পরও শুনেনি। এদিকে 9 মাসের পোয়াতি অবস্থায় রায়হানকে সঙ্গ দিতে খুব কষ্ট হয়, তবুও রায়হানের শক্তির সাথে না পেরে এক প্রকার বাধ্য হয়ে দাঁতে দাঁত চেপে বিছানা কামড়ে রায়হানের মনোরঞ্জন করে। অরুর কাছে গেলে রায়হানের তো কোনো হুঁশই থাকে না, কি করে না করে ও নিজেই বুঝে না। অরু চিনচিনে ব্যথা একসময় পুরো পেট বেয়ে কোমরে ছড়িয়ে গেল। সকাল হয়ে গেছে, উঠবো উঠবো করেও পুরো 2 ঘন্টা অসহ্য ব্যথায় বিছানায় ছটফট করছে অরু। শরীরে কোনো শক্তি নেই, পেট ব্যথা ক্রমশ তীব্র হচ্ছে। এদিকে ফুলমতি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বাড়ির বউ এত বেলা করে ঘুম থেকে উঠলে কাজকাম করবো কেরা? অরু 2 হাতে পেট চেপে ধরে বিছানায় শোয়া থেকে উঠে বসলো। পানির সাথে হালকা ব্লাডও বাংছে। অরুর শরীরও আস্তে আস্তে অসাড় হয়ে আসছে, পেটে কিছু একটা খিচে ধরেছে, পায়খানা পাচ্ছে খুব, মুখটাও শুকিয়ে গেছে। অসহনীয় ব্যথা সহ্য করতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল অরু। অরুর মনে হচ্ছে এর থেকে তো মরণ যন্ত্রণাও সহজ। ফুলমতি বকবক করতে করতে ঘরে এসে দেখে অরু প্রসব ব্যথায় কাতরাচ্ছে। ফুলমতি অরুর মাথায় হাত রেখে বলল, কি গো বউ, ব্যথা উঠছে কোন সময়? অরু ফুলমতির হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, মা আমি মনে হয় আর বাঁচব না, আমার বাচ্চাটাকে দেখবেন প্লিজ। ফুলমতি অরুর মাথায় হাত বুলিয়ে বলল, এই সময় একটু আধটু ব্যথা হয়, আল্লাহ আল্লাহ করো। ফুলমতি পাশের বাড়ির 2-1 মহিলাকে ডেকে আনলো, সাথে দাইমাকেও। দাইমা এসে অরুর পেট টিপে টিপে দেখলো অরু ব্যথায় চিৎকার চেঁচামেচি করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর অরুর বাচ্চা নর্মালেই হলো, তবে মেয়ে হয়েছে। অরুর মেয়ে হয়েছে দেখে ফুলমতির মুখটা কালো হয়ে গেল। মেয়েটা হওয়ার পরেই পায়খানা করে দিল, তারপর থেকে মিহি শব্দে সমান তালে কাঁদছে। অরু হুঁশ নেই, সদ্য জন্ম দেওয়া বাবুর কান্না কানে ভেসে আসলেও উঠে কোলে দেওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। দাইমা বলল, ফুলমতি শিগগিরই যা, চুলায় গরম পানি বসা, বাচ্চাটারে গোসল করান লাগবো তো। ফুলমতি মুখ ঝামটা দিয়ে বলল, ওর মায়েরে কোন আমি পারুম না, কতবার কইরা কইলাম আমার একখান নাতি চাই, সেরি তাও মাইয়া জন্ম দিছে, মায়া হয়েছে তো হয়েছে, তাও গায়ের রং কালা। তাহেরের মা বলল, এলো বউ, তুমি মনে হয় খুব দলা, আয়নায় নিজের চেহারা দেখো গা, ভাতের হাড়ির মতো কালা, তোমার পোলা মাইয়াও তো কালা, খালি রায়হানি একটু ফর্সা হইছে, তোমাকে গোটা বংশ কালা, এখানে তোমার নাতনি কেমনে ফর্সা হইব? ফুলমতির রাগে কটমট করে বলল, ওই সেরি আমরা কালা তাই কিলো,
ওর মায় বাপ তো ধলা, তাইলে পেটের দ্বারে ধলা বানাইল না কে? হেইডা আমি কেমনে কমবো? তুমি যাও তো গরম পানি কইরা আনো। ফুলমতি থমথমে গলায় বলল, আমি পারুম না। তাহেরের মা রাগে গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল। দেখলো রাকিব চুলায় চায়ের জন্য পানি বসিয়েছে। তাহেরের মা মৃদু হেসে বলল, বাজান একটু বেশি করে পানি বসা, তোর ভাসতে হইছে, ওরে গোসল করান লাগবো। রাকিব মুচকে হেসে বলল, একটু অপেক্ষা করেন চাচি। তাহেরের মা কুসুম কুসুম গরম পানি দিয়ে বাচ্চাটার গা ভালো করে মুছিয়ে দিল। অরুকেও ধরে উঠিয়ে কাপড় বদলে দিল। ঘরের মেঝে পরিষ্কার করে মুছে দিল। তারপর অরুকে বলল, দেহিমা বাবুটার খিদে লাগছে। অরু সাড়া দিল না। তাহেরের মা অরুর ব্লাউজের হুক খুলে স্তন টিপে টিপে চামচে করে শাল দুধ বের করলো। অরু ব্যথায় কুকড়ে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। তাহেরের মা ভরসা দিয়ে বলল, প্রথম প্রথম একটু কষ্ট হইব, বাবুটা এক নাগারে কেঁদেই চলছে, এদিকে স্তনও চাপ ধরে আছে। কোনো উপায় না পেয়ে তাহেরের মা বাবুটাকে অরুর পাশে শুয়ে দিয়ে স্তনের বোঁটা মুখে পুরে দিতেই বাবুটার কান্না বন্ধ হয়ে গেল। ছোট ছোট ঠোঁট দিয়ে অমৃতর মতো শুষে নিতে লাগলো মায়ের বুকের দুধ।